নমস্কার, বাংলা বলছে চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। গত বৃহস্পতিবার অর্থাৎ 24শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের সিঙ্গুরকে শিরোনামে নিয়ে এসেছেন কিনা সিঙ্গুরে নতুন কৃষি শিল্প পার্ক তৈরি হবে। কৃষি শিল্প পার্ক 11 একর জমি, সেই জমিতে কৃষি শিল্প পার্ক তৈরি হবে। ব্যবসায়ীদের বলা হয়েছে যে 10 থেকে 30 কাঠা পর্যন্ত জমি দেয়া হবে এবং এছাড়া আরো বলেছেন যে তাজপুরে বন্দর হবে এবং পানাগড় শিল্প তালুকেও আরো শিল্প নিয়ে নানা রকম আলোচনা বলেছেন, ঘোষণা করেছেন। তো আমাদের প্রশ্ন হলো যে 2021 সামনে নির্বাচন, আবার শিরোনামে সিঙ্গুরে শিল্প, তাহলে কি এটাই প্রমাণ হচ্ছে যে টাটাদের তাড়ানোর পরে জমি টাটাদের যে প্রজেক্ট, সেই প্রজেক্টকে ভেঙে সেখানে যে শস্য ছড়ানো হয়েছিল, তারপরে কিন্তু সেখানে আর সেই শস্যের উৎপাদন হয়নি। এটাই কি প্রমাণ করছে পশ্চিমবঙ্গ সরকার, তৎকালীন বামফ্রন্ট সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত সঠিক ছিল? এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, অধ্যাপক শুভময় মৈত্র এবং সাংবাদিক অরূপ কালী। আমি প্রথমে শুভময়দাকে দিয়েই শুরু করব। যে শুভময়দা, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সিঙ্গুরে কৃষি শিল্প পার্ক হবে 11 একর জমিতে। তো এই অবস্থায় আপনার কাছে প্রশ্ন যে এই যে টাটাদের ফিরে যাওয়াটা, তাহলে কি যেটা আজকে প্রমাণ হলো যে সিঙ্গুরের যে শিল্প, টাটাদের শিল্প হওয়ার কথা ছিল, সেটা সেই সিদ্ধান্তটা তখন সঠিক ছিল? হ্যাঁ, দেখুন, এই যে রাজনীতিতে না পুরো বিষয়টাই একটা চলমানতার মধ্যে দিয়ে চলে। অর্থাৎ রাজনীতি মানব সভ্যতার বিবর্তনের একটা অংশ। আজকে যেটাকে ঠিক মনে হয়, কাল হয়তো সেটা ভুল হয়, পরশু আবার সেটা ঠিক হয়ে যায়। সুতরাং সময়ের সঙ্গে একটা সিদ্ধান্ত, সেটা যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন, সেদিন সেই সিদ্ধান্তটা কোনো একটা কারণে কিছুটা ঠিক বা কিছুটা ভুল ছিল। মাঝে হয়তো মনে হলো সেটাই ঠিক, যখন জনগণ তাকে ভোট দিয়ে জেতালেন। আবার আজকে হয়তো অন্য একটা প্রেক্ষিতে মনে হতে পারে সেটাই ভুল। সুতরাং ঠিক ভুলের যে আলোচনা, সেই জায়গাটায় কারুর বিরুদ্ধে বলা বা কোনো একটা ঘটনার বিরুদ্ধে বলার চেয়ে নীতির বিষয়টা একটু ভাবা যাক। সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের মধ্যে আলাদা কোনো একটা রাষ্ট্র নয়, সেটা ভারতবর্ষের মধ্যের একটা অংশ। সেই জায়গায় দেশের যে রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতি সেই ধারাবাহিকতার মধ্যেই থাকবে, একেবারে বেরিয়ে যাওয়া সম্ভব না। সেই জায়গায় দাঁড়িয়ে বাম রাজত্বের শুরুর দিকে যে অসাধারণ ভূমি সংস্কার, এই ঘটনাগুলো ঘটার পর ধীরে ধীরে সকলেই জানেন যে পাওয়ার কোরাপ্টস এন্ড অ্যাবসলিউট পাওয়ার কোরাপ্টস অ্যাবসলিউটলি। বামপন্থী শাসকেরা 90-এর দশকের পর থেকে ধীরে ধীরে একটু অন্যরকম হতে শুরু করলেন। তাদের সঙ্গে ভারতের অন্যান্য সাধারণ রাজনৈতিক দলের আর তেমন তফাৎ থাকলো না। এই জায়গায় দাঁড়িয়ে 2000-এর শুরুর দিকে সেই সময় বুদ্ধদেব বাবু বললেন, এই সরকার সম্বন্ধে তিনি সমালোচনা করলেন, নিজের সরকার সম্বন্ধে নাটক করলেন দুঃসময়, এবং তারপর তার মধ্যে দিয়ে কিন্তু তার দল তাকে বার করে দেয়নি, তাকেও দল ছাড়তে হয়নি। একটা ইন্টারনাল ক্রাইসিস হলো এবং তার মধ্যে দিয়ে কিন্তু শেষমেশ তিনি মুখ্যমন্ত্রী হয়ে তিনি কিন্তু যখন স্টাডি করার চেষ্টা করলেন, দেখলেন যে একটা সমাজতন্ত্রের সংকট দেখা দিয়েছে। জমি ভাগ হতে হতে ভীষণ ছোট হয়ে গেছে। সেই জায়গায় কৃষির পক্ষে সাফল্য আসা শক্ত। সেই জায়গায় কৃষি ছেড়ে তিনি শিল্পের দিকে যখন যেতে চাইলেন, তখন কিন্তু আমরা একই রকম ভাবে সমালোচনা করলাম যে কেন এতটা দেরিতে করলেন, আগেই তো শিল্প সম্ভাবনায় বামপন্থীদের এগিয়ে আসা উচিত ছিল। বামপন্থীরা তো সবসময় খুব ভালোভাবে কাজ করেননি, সত্যি। কম্পিউটার আসার সময় একটা গোলমাল হয়েছে এবং বিভিন্ন সময় শিল্প সম্ভাবনার ক্ষেত্রে একটা বক্রেশ্বর বা হলদিয়া পেট্রোকেমিক্যাল ছাড়া সেভাবে খুব বড় শিল্প বামপন্থীদের আমলে প্রচুর এসেছে, এমনটা নয়। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে মমতা ব্যানার্জি যদি ফিরে গিয়ে বলেন যে আবার কারখানা করতে হবে, প্রথমত সেই জিনিসটাকে আমাদের স্বাগত জানানো উচিত। কারণ এই জিনিসটা যদি পশ্চিমবঙ্গে ভবিষ্যতের একটা রাজনৈতিক ভাবনা আমাদের সামনে আনতে পারে, যে জায়গায় আবার শিল্প আসবে এবং তার সঙ্গে কৃষিজ পণ্য বিক্রি হবে, এদিক দিয়ে খুবই ভালো। তবে প্রশ্ন তো বারবার আসবেই, যেটা অন্য রাজনৈতিক দল করবে এবং এই সময় মুখ্য রাজনৈতিক দল বিজেপি করবেই,
যে আচ্ছা এতদিন করছিলেনটা কি, গত 10 বছর আপনি কি ভাবছিলেন, একেবারে কেন মরণকালে হরিবোল, পরীক্ষার আগের রাত্রিরেই কেন পড়াশোনা করতে হচ্ছে? সুতরাং এই প্রশ্ন আসবে এবং তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। এবং সেই সঙ্গে অবশ্যই বামপন্থীরা একটু জোর পাবেন যে এক সময় তারা যে শিল্পায়নের কথা যেখানে ভেবেছিলেন সেই জায়গাটার কথা আবার ফিরে আসছে মানুষের মনে। সেইখান থেকে বামপন্থীদের ভোট যদি কিছুটা বাড়ে সেটা অবশ্যই দেখার বিষয়। একদম ঠিক বলেছেন। এখান থেকে রাজাদার কাছে আসবো। এই যে যেটা বললেন যে বামপন্থীদের যে সিদ্ধান্ত সেই সময় এবং গত 10 বছর তাহলে কি করলেন রাজাদা, এই সিদ্ধান্তকে কি বলবেন আপনি? দেখুন, টাটাদের চলে যাওয়াটা, পশ্চিমবঙ্গ থেকে টাটাদের চলে যাওয়াটা, টাটাদের আগমনটা ইন্ডিকেট করেছিল পশ্চিমবঙ্গ এক নতুন পথের দিকে যাবার চেষ্টা করছে। আবার টাটাদের চলে যাওয়াটা বলে দেয় যে পশ্চিমবঙ্গের আর শিল্পোন্নয়নের সম্ভাবনা নেই। আমার মনে আছে সে সময় আমি সিঙ্গাপুরে ছিলাম, আমার সেখানকার যে সমস্ত একাডেমিক কমিউনিটির সঙ্গে আমি মিশতাম, তারা আমাকে বলেছিল কি বোকা তোমরা, টাটাকে তোমরা সরিয়ে দিচ্ছ, পাঠিয়ে দাও সিঙ্গাপুরে, আমরা তাকে ওয়েলকাম জানাবো। সত্যি কথা যে টাটা এতটাই সারা বিশ্বে জনপ্রিয় আমরা বাঙালিরাই বুঝতে পারি। হ্যাঁ, টাটাকে যে জায়গায় জমি দেওয়া হয়েছিল একেবারে মানে অত্যন্ত মানে ফার্টাইল ল্যান্ড, যেখানে ইরিগেশন আছে, ভালো আলু চাষ হয়, সেটা সঠিক হয়নি একেবারে। কখনো আমি বলেছিলাম, আজও বলছি সঠিক নয়। তবে টাটা যখন এসে গেছে, কাজকর্ম করে ফেলেছে, মোটর গাড়ি তৈরি হওয়ার উপক্রম শুরু হয়েছে, এই সময় টাটাদের তাড়িয়ে দেওয়াটা একেবারে আমি বিপ্লবদা, আমি আপনার মাধ্যম দিয়ে সম্পর্কে যারা শুনছে তাদের জানাতে চাই যে একই সময় আমাদের পরে যখন আমরা সিঙ্গুরে আন্দোলন শুরু করলাম, নন্দীগ্রামে পরবর্তীকালে আন্দোলন ছড়িয়ে পড়লো, জাজপুর, উড়িষ্যায় জাজপুরে একই ঘটনা ঘটেছে। সেখানেও জমি নেওয়া হয়েছিল আবার সেই টাটা, সেখানে টাটা মোটর নয় টাটা স্টিলকে দেওয়া হয়েছিল জমি, এবং সেখানে পুলিশ গুলি চালিয়ে 23 জন কৃষক মারা গিয়েছিল। আমাদের যারা তখন আন্দোলন করছিলেন তারাও সেখানে হাজির হয়েছিলেন। আজকের আমি যখন জাজপুরে যাই, কি বিশাল এক শিল্প নগরী দেখে চমকে যাই। কি বিশাল কারখানা সেখানে তৈরি হয়েছে। হ্যাঁ, সত্যি কথা, সব মানুষ কোনো শিল্প মানুষকে চাকরি দিতে পারে না, তবে যে উন্নয়নের একটা সিঁড়ি তৈরি হয়েছে সেটা অনেক দূর, মানে উড়িষ্যা বা জাজপুরকে নিয়ে যাবে। আমরা টাটাকে হারিয়ে পশ্চিমবঙ্গে শিল্পোন্নয়নের যাবতীয় যে সমস্ত আমাদের ইন্ডিকেশন তৈরি হয়েছিল যে আমরা শিল্প এগোতে আবার নতুন করে ভাবনা চিন্তা করছি, সেগুলো সব কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং যখন তারা বলেছিল শিল্প থামিয়ে কৃষি করবে, আবার কৃষিতে যখন কৃষি করতে সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট দিল, এর চেয়ে বড় কিছু আমি জানি না, সব কোনো ধরনের বাধা নেই। তা সত্ত্বেও এখন যদি বলে আমি কুটির শিল্প করবো, মানে কোথায় টাটা, কোথায় কুটির শিল্প, বাংলার কি দুরবস্থা। হ্যাঁ বিপ্লব দা। হ্যাঁ অরূপ দা, এই টাটা আর শিল্প পার্ক যেটা শেষ করলো রাজাদা, তো রাজনৈতিক ফায়দা কি কিছু হবে? বিপ্লব, আমরা তো এখন সবাই রবীন্দ্রনাথেই আছি, রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করছি, সমহলেই হচ্ছে। তো রবীন্দ্রনাথের একটা গান আজকে সকালবেলা থেকে আমার মনে হচ্ছিল, তুই যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মন রে আমার। তো যে পথ দিয়ে বামেরা চলে এসেছিল, বামেরা সে পথটা সত্যিই ভুলে গেছিল। শুভময় সবসময় বলে ভূমি সংস্কার, কিন্তু বামেরা সেখানে ভূমি সংস্কার যেভাবে হয়েছিল, যারা বলতো লাঙল জালের জমিও তাদের, তারাই পরবর্তীকালে আমরা দেখেছিলাম চাষিদের ওপর কিরকম ঘিরে আক্রমণ করেছিল। এবং আমাকে যেদিন আর কি সিঙ্গুরের ওপর সব থেকে বেশি অত্যাচার হয়েছিল বিপ্লব, কৃষক না, কৃষক বউদের ওপরও আর কি পুলিশ গাড়িতে মেরে তুলছিল, কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছিল। আমি সেদিন সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়েছিলাম, সে নৃশংস তাণ্ডব পুলিশের চোখে দেখা যায় না। বামপন্থী শাসক কৃষকদের যে এরকম লাঠিপেটা করে তুলবে। আসলে যেটা ছিল, বুদ্ধবাবু কৃষি তখন ছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, সেই স্লোগানে কোনো অসুবিধা ছিল না। কিন্তু যেভাবে 3 ফসলি বা 4 ফসলি জমি দখল করেছিল, এবং সব থেকে বড় কথা হচ্ছে বামেদের কোনো ল্যান্ড পলিসি সেই অর্থে ছিল না, কোথায় জমি সেই নিয়ে পরবর্তীকালে রেজ্জাক মোল্লা বা অন্যান্য এরা বারবার করেই সেটা বলেছিল। আমি বলছিলাম যেটা তুই ফেলে এসেছিস মন মন রে আমার, মমতা বন্দ্যোপাধ্যায় হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি সিঙ্গুরটা হলো, সিঙ্গুরটা কয়েনেজ হলো, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এলো, কিন্তু সত্যিই তুচ্ছই
সেটা আবার ব্যাক সিটে চলে গেল সিঙ্গুর। আমরা আজকে 10 বছরে আজকে যেটা বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে, খুব ভালো, হওয়াই তো দরকার, কিন্তু গত 10 বছর যাবত কোথায় ছিল সিঙ্গুর? সিঙ্গুরকে বলা হয়েছিল, আদালত যেটা রায় দিয়েছিল যে সিঙ্গুরে চাষের জমি আবার ফিরিয়ে দেওয়া হবে। সত্যি কি চাষের জমি ফিরল বিপ্লব? যেখানে যারা চাষ করে, যারা বর্ধিষ্ণু চাষী ছিল, 3 ফসলি বা 4 ফসলি জমি ছিল, কিন্তু সেই লোকগুলো এখন সত্যি পরমুখাপেক্ষী। কি পাচ্ছে? তার 2000 টাকা, রেশন দোকানের চাল, কোথা থেকে তাদের জীবনযাত্রার মান কোথায় চলে এলো? আর শিল্প শুধুমাত্র সিঙ্গুর নয়, যে বার্তা উঠে গেল যে এই সরকার আর কি কোট আনকোট শিল্প বিরোধী, আমরা আসার পর দেখতে পাচ্ছি কোনো হেভি ইন্ডাস্ট্রি, সেক্ষেত্রে বড় কোনো ইন্ডাস্ট্রি এরপরে আর 2011 পর পশ্চিমবঙ্গে আসেনি। এবার এতদিন পর আবার মনে হয়েছে আবার সিঙ্গুর, এবং এইবার যদি সিঙ্গুরটা দেখা যায় বিপ্লব, যে আয়নায় যদি আমরা সিঙ্গুরটা দেখি, সেই আর কি যে মাইলেজটা 2011 সালে পাওয়া গিয়েছিল, এখন সেটা না উল্টো ছবি ধরা হয়। এখন সিঙ্গুর মানেই আমরা একটা নিদারুণ যন্ত্রণার ছবি বারবার করে ফুটে ওঠে। সেটাকে আবার প্লাস পয়েন্টে নিয়ে যেতে গেলে প্রচুর সমস্যা আছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে। হ্যাঁ, শুভময়দা, যেটা প্রথম অরূপদা একটা জিনিস বললো যে ভূমি সংস্কার নিয়ে প্রশ্ন আছে এবং কিভাবে হয়েছিল, আর দ্বিতীয়ত যে সিঙ্গুরে চাষিদের উপর যেভাবে সেই সময় অত্যাচার করা হয়েছিল জমি নেওয়ার জন্য, এটা যেমন একদিকে, তেমনি আরেকটা হচ্ছে যে ছিল টাটাদের কারখানা, একটা বড় কারখানা, তার সঙ্গে অ্যান্সিলিয়ারি শিল্প, হ্যাঁ, মানে একটা বৃহৎ বলা যায় যে শিল্পে হয়তো আমরা অনেকটা এগিয়ে যেতে পারতাম পশ্চিমবঙ্গ। সেখানে কৃষি শিল্প পার্ক সিদ্ধান্ত ঠিক আছে, শিল্প হোক, সকলেই চাই, কিন্তু এটা কি নাকের বদলে নুরুন নয়? হ্যাঁ, বিপ্লব বাবু, অরূপ তো অসাধারণ ভালো কথা বলেন এবং তার যুক্তিগুলো আজকে অনেকগুলো যুক্তি, বেশিরভাগ যুক্তি ঠিক আমি বলবো। তবে প্রথম যে যুক্তিটা বলে, মানে এটাই হচ্ছে কথার মাধ্যমে বামপন্থীদের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটাকে একেবারে কমিয়ে দেওয়ার চেষ্টা, যে ভূমি সংস্কার তো পশ্চিমবঙ্গে কতটা কাজ হয়েছে 77 থেকে প্রায় 80 দশকের অব্দি, তার প্রমাণ তো রাষ্ট্রীয় পরিসংখ্যানে আসবে। সবসময় পরিসংখ্যান নিয়ে কথা বলা ঠিক না, কারণ পরিসংখ্যানকে দুভাবেই দেখা যায়। কিন্তু বামফ্রন্টের যে উন্নয়ন প্রথম 15 বছর মতন, সেটা কিন্তু একেবারে চোখে দেখা গেছে। গ্রামের মানুষদের তুই থেকে তুমি কিংবা আপনিতে উন্নয়ন, এটা একেবারেই বামপন্থীদের কন্ট্রিবিউশন। এবং একই সঙ্গে অরূপ যেটা একদম ঠিক বলেছেন, সেটা হচ্ছে সেই বামফ্রন্ট সরকার, সেই কৃষক দরদি শ্রমিক দরদি সরকার নন্দীগ্রামে যে মুখটা দেখালেন, সেই মুখটা কিন্তু একেবারেই দক্ষিণপন্থার মুখ। কিন্তু প্রশ্ন তো উঠবেই যে আজকের দিনের দক্ষিণপন্থী শাসক, তারা যতক্ষণ তো শিল্প আসছেই না, ফলে চাষিদের সঙ্গে, কৃষকদের সঙ্গে, শ্রমিকদের সঙ্গে তারা কি ব্যবহার করছেন, সেটা দেখার কিন্তু কোনো সম্ভাবনাই আজকে এখনো নেই। এবং এই ঘটনাটা যদি দেখেন যে তৃণমূলের যে গত 10-11 9.5 বছর, সেই সময় তো সেভাবে কোনো শিল্প আসেনি, ফলে সত্যিকারের শিল্প এলে কি ঘটতে পারতো? এর মধ্যে কিন্তু ছোটখাটো, আপনি ধরুন আমাদের দক্ষিণ 24 পরগনাতেই কিন্তু ইলেকট্রিক্যাল লাইন লাগাতে গিয়ে ধুন্ধুমার হয়ে গেছে, তারা সামলাতে পারেননি। আর আপনারা যদি বলেন, দেখুন বিজেপির প্রচুর ভালো কাজ আছে, অবশ্যই এ নিয়ে কোনো সন্দেহই নেই, বাড়িতে বাড়িতে গ্যাস পৌঁছানো, মানুষের জন্য ঘর তৈরি করা, কিন্তু মোটের ওপর সারা দেশের সমস্ত মানুষের জন্য যেখানে শিল্প হয়েছে, সেখানে তারা গরিব মানুষকে, প্রান্তিক মানুষকে ভীষণ আদর যত্ন করে সরিয়ে দিয়েছেন। এমন তো নয়, আজকে যদি ঝাড়খণ্ডে দেখেন বিভিন্ন খনির কাজকর্মে সেখানকার আদিবাসীরা কিভাবে ডিসপ্লেসড হয়েছেন এবং তাই দিয়ে কি ধরনের আন্দোলন হয়েছে। সুতরাং এটা তো একদিকে মানতেই হবে যে পুরো পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষ কেন, আমাদের সেই শিল্প বিপ্লবের সময় ইউরোপে সে সময় থেকেই যদি ভাবা হয়, আমাদের উত্তর লন্ডনের যে খনিগুলোর কথা, সেগুলো যদি ভাবা, উত্তর ইংল্যান্ডের যে খনিগুলোর কথা, লন্ডনে উত্তর ইংল্যান্ডের যে খনি, সেখানকার মানুষরা কেন একটু লেফটের দিকে ঘেঁষে থাকেন? কারণ দক্ষিণপন্থীরা তাদের উপর তো সাধারণভাবে অত্যাচারই করেন, শাসকরা তাদের উপর অত্যাচারই করেন। সেটা করেই বামফ্রন্ট সরকার চলে গেছে। মমতা ব্যানার্জিকে কিছু করতে হয়নি, কারণ শিল্প নেই। তবে বিজেপি যে একেবারে এই ব্যাপারে শ্রমিক এবং কৃষকদের পাশে দাঁড়িয়েছেন, এমন নিদর্শনও কিন্তু ভারতের রাজনীতিতে খুব পরিষ্কার নয়। হ্যাঁ রাজা দাস, শ্রমিক এবং কৃষকদের পাশে বিজেপি যে দাঁড়িয়েছে, হ্যাঁ, মানে যেটা শুভময়দা বলবেন, কি বলবেন আপনি? দেখুন, মানে যে কথাটা আমরা আলোচনা করছিলাম যে বামফ্রন্ট
যে কাজটা খুব তাড়াতাড়ির মধ্যে করলো, যে ওরাও কিন্তু যে শিল্পোন্নয়নটা যে করতে হবে সেটা কিন্তু পরিকল্পনা বাকি করেনি। হঠাৎই তাদের ইচ্ছে হলো মানে টাটা আগ্রহী, যেখানে কিছু জমি দিয়ে দাও। এই গায়ের জোরই ব্যাপারটা যেটা করেছিল সেটা আমরা দেখেছি, তার ফল তারা পেয়েছে। আর যদি মানে সিঙ্গুর না করে যদি আরো দূরে মানে মানে আপনার খড়গপুরের কাছাকাছি কি বাঁকুড়া পুরুলিয়ায় করতো, কেউ কোনো আপত্তি করে, এমনকি বীরভূমে করতো কেউ আপত্তি করতো, সেটা কিন্তু আমরা দেখেছি। এটা সত্যি ঘটনা। আচ্ছা, এখন দেখুন ল্যান্ড রিফর্মস এর অনেক কথা বলা হচ্ছে, যে ল্যান্ড রিফর্মস তারা সত্যি কথা কিছু অপারেশন বর্গার মাধ্যম দিয়ে যারা সমস্ত শেয়ার ক্রপার ছিল তাদের রেজিস্ট্রেশন হয়েছিল, আর কিছু কৃষক মার্জিন প্রান্তিক চাষি তারা জমি পেয়েছিল, এগুলো সত্যি কথা। কিন্তু চাষ করতে গেলে তো খালি জমি লাগে না, চাষ করতে গেলে এত আসল চাষ, মডার্ন চাষ ইটস ভেরি এক্সপেন্সিভ, তার জন্য যে খরচাপত্র লাগে। আমার কিছুই নেই, আমি খালি ওইটুকু খালি জমি নিয়ে করবো নাকি। তার ফলে দেখা গেছে যে আর সে কৃষক সেখানে কিছুই করতে পারছে না, সে যেখানে তার আইনগত বাধাটি বেঁচে দিয়েছে, আইনগত যেখানে বাধা আছে হয়তো বেচতে পারেন, তার জন্য অন্য কেউ চাষ করে, বড় চাষি চাষ করে, এগুলো ঘটে গেছে। এখন যেটা অবস্থা যে ল্যান্ড রিফর্মস উইদাউট করেসপন্ডিং সাপোর্ট, এটা আমরা ছোটবেলায় বলেছি, কেউ শোনেনি, এটা হয়নি। ল্যান্ড রিফর্মস ঘটেছে কিন্তু কৃষকরা সাপোর্ট সেভাবে পায়নি। এখন সরকার যে নতুন কৃষি বিলে যেটা বলার চেষ্টা করছে, দেখো আমাদের কাছে পয়সা নেই, আমরা ওইভাবে সব কৃষককে পয়সা দেবো তা কিন্তু পাবো না। তবুও যে বিজেপি যে সরকার, যেটা আপনি জিজ্ঞেস করলেন, তারা কৃষি সম্মান ইত্যাদির মাধ্যমে কিছু টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আমি বলছি না সব কৃষক পাচ্ছে এবং এটা একেবারেই সাফিসিয়েন্ট, এটা কখনোই বলছি না। এই সরকার যে সংস্কার ইনস্টিটিউশনাল রিফর্মের কথা ভাবছেন, এখানে নতুন মানি আমরা ইনজেক্ট করতে হবে সরকারের সামর্থ্য। ব্যাংকগুলোকে টাকা দিচ্ছে এবং ব্যাংকগুলোকে টাকা ফেরত না দেওয়ার ফলে একটা সময় মনিটরিয়াম ডিক্লেয়ার হওয়ার ফলে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে সরকার তাই বলছে যাদের আগ্রহী হবে তোমরা অন্য মানুষের টাকা নাও, কর্পোরেট সেক্টরের টাকা, যাদের কাছে টাকা আছে সেই টাকাগুলো নাও। এই ধরনের একটা ভাবনা চিন্তা নতুন ফার্ম বিলের মধ্যে এসেছে। এটা আমাদের নরেন্দ্র মোদীর ভাবনা তা কিন্তু নয়। কন্ট্রাক্ট ফার্মিং আপনি যদি দেখেন ইউনাইটেড নেশনস এর ফাও, ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, তারা বহুবার বলেছে, পৃথিবীর বহু দেশেই এটা আলোচিত হয়েছে। আমাদের দেশে এম এ স্বামীনাথন কমিটি তারাও বলেছিল কন্ট্রাক্ট ফার্মিং এর প্রয়োজনীয়তা আছে। এটা বিজেপির কোনো নীতি নয়, এটা এই ধরনের ভাবনা চিন্তার ফলে ভুল হবে। তবে সরকার একটা বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে, কন্ট্রাক্ট ফার্মিং এর দরজা কি করে খোলা যায় তার ভাবনা চিন্তা হয়েছে। কেন পয়সা কৃষিতে পয়সা ইনভেস্ট করা দরকার, সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হয়েছে যে তারা 90-এর রিফর্ম এনেছিলেন, ইকোনমিক রিফর্মস নিয়ে এসেছিলেন, ইন্ডাস্ট্রিয়াল রিফর্মস দিয়েছিলেন, সরকারের দোরটা তারা খুলে দিয়েছিলেন নরসিংহ রাওয়ের নেতৃত্বে। তখন নরসিংহ রাওয়ের মন্ত্রিসভায় কে সদস্য ছিলেন আমরা সবাই জানি। হ্যাঁ, সমস্ত দরজা খুলে দেওয়া হলো পাবলিক সেক্টরে, কিন্তু কৃষিতে আমরা কোনো উন্নয়ন দেখিনি। তার ধাক্কা কিন্তু এখন বেরোতে হচ্ছে সরকার এই জায়গাটাতে। হ্যাঁ, আমরা আসছি অরূপদার কাছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্তটা নিলেন সিঙ্গুরে শিল্প হবে এতদিন বাদে, 10 বছর বাদে, তো এটা কি বিরোধীদের চাপ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন? বিপ্লব, আজকে তো বড়দিনে তো আমরা গিফট পেতে অভ্যস্ত হই, তো ফলে এই গিফটটা বোধহয় খুব একটা হজম হবে না লোকের, কারণ তখন ছিল 997 একর জমি থেকে এখন এসে গেছে 11 একর জমি। এবং শুভময় বাবু যেটা বলছিলেন যে বিজেপি শাসিত রাজ্য, তো শিল্পপতিরা, আমি সেই রবীন্দ্রনাথকে কোট করেই বলি, রবীন্দ্রনাথ হলে তো একটা গান ছিল, ন্যায় অন্যায় জানি না আমি শুধু তোমারে জানি। তো আমার মনে হয় সিঙ্গুর থেকে যখন শিল্পটা চলে গেছিল, ন্যায় অন্যায় কিন্তু সেখানে সানন্দে চলে গিয়েছিল, অত শিল্পপতিরা বোঝেনি, কারণ গুজরাটের মাটিকেই তারা বেছে নিয়েছিল যে ওখানে শিল্প স্থাপনের আসল জায়গা। ফলে শুভময় বাবুর সে কথাটার বোধহয় উত্তর আছে যে শিল্পপতিদের কাছে কোনটা অনেক বেশি গ্রহণযোগ্য মাটি। এবার আমার যেটা মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র শিল্প না, উনি তো কৃষকদের পাশে থাকার বার্তা মাঝে মধ্যেই সবসময় দেন। উনি কোনো সময় কৃষকদের যে স্থিতাবস্থা আছে সেটাকে উনি নাড়াতে চান না, ফলে শিল্প নেই তো স্থিতাবস্থা নড়ছে না, ফলে কোনো অসুবিধা নেই, যেরকম চলছে সেরকমই চলবে। হ্যাঁ, শুভময়দা একদম শেষ প্রশ্ন খুব ছোট করে বলবেন যে এইটা থেকে, এই যে সিদ্ধান্ত নেওয়া হলো অবশেষে সিঙ্গুরের মাটিতে শিল্প হবে, কৃষি শিল্প পার্ক, এ থেকে কি তৃণমূল ভোটে কোনো রকম ফায়দা নিতে পারবে? দেখুন, আসলে এই জায়গাটা একটা বিরাট মুশকিলের হয়ে যাচ্ছে যে কোনো ঘটনার সঙ্গে আমরা ভোটটাকে রিলেট করে ফেলছি। দুটো দিক আছে, এক হচ্ছে
যে এমন অনেক হয়েছে, প্রচুর রাজনৈতিক দল তারা ক্ষমতায় থেকে প্রচুর ডেভেলপমেন্টের কাজ করেও হেরে গেছেন, রাজাদা খুব ভালোভাবে এগুলো বলতে পারবেন। আবার উল্টো দিকে এমন হয়েছে যে কোনো ডেভেলপমেন্টের কাজ না করেও জিতে গেছেন। বামফ্রন্ট রাজত্বের শেষের দিকে তো কয়েকটা সময় এই জিনিস দেখা গেছে যে খুব কিছু কাজ হয়নি, কিন্তু তাও তারা ভোটে জিতেছেন। এবার সুতরাং এইভাবে এটা নির্ধারণ করা খুব শক্ত। তবে এটা সত্যি যে একটা যদি পশ্চিমবঙ্গের জন্য যে কোনো কেউ, সে সিপিএম, তৃণমূল কংগ্রেস, বিজেপি, এসইউসিআই, এমনকি অন্য জায়গা থেকে আরজেডি এসেও যদি রাজনৈতিক এই দলগুলো যদি শিল্পপতিদের সঙ্গে কথা বলে কিছু একটা ভারী শিল্পর ব্যবস্থা করেন এবং যেখানে সাধারণ মানুষের খুব ক্ষতি না হয়, তাহলে অবশ্যই আমাদের সকলকে তাকে স্বাগত জানাতে হবে। রাজাদা, যেটা বলছিলাম যে এই যে শেষ মুহূর্তে এসে 10 বছর বাদে এসে আবার, কারণ আমরা দেখেছি যে যেদিন 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবন থেকে শপথ নিয়ে রাইটার্স বিল্ডিং এসেছিলেন, সেদিন প্রথম সিদ্ধান্তটা নিয়েছিলেন সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হবে এবং সেটা ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সিঙ্গুরে কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হলে সেখানে কিন্তু চাষযোগ্য বা চাষ করার অবস্থায় কিন্তু জমি হয়নি, সেটা আজ জঙ্গলে পরিণত হয়েছে। তো আজকে আবার সেই সিঙ্গুরের মাটিতেই বলতে হলো যে শিল্প হবে সিঙ্গুরে, কৃষি শিল্প পার্ক, যেটা অরূপদাও বললেন যে 700 একর জায়গায় এখন বোধহয় 11 একর, 11 একর জমিতে কৃষি শিল্প পার্ক হবে। তো আলটিমেটলি ভোটের দিকে তাকিয়ে কি এই সিদ্ধান্ত? দেখুন, ব্যাপারটা হচ্ছে এই সমস্ত পার্ক ফার্কগুলো যেগুলো আমি দেখেছি আমাদের এখানে হচ্ছে নানান জায়গায়, এগুলো আলটিমেটলি কতগুলো মানে মেলা টাইপের, কতগুলো ছোটখাটো দোকান, শাড়ির মেলা, এর মেলা, এইসবগুলো, তেলেবাজার দোকান, এইসবই হবে। মানে তাতে হয়তো কিছু মানুষ, লোকাল কিছু লোককে মানে তারা ব্যবসা করার সুযোগটা পাবে, এর বাইরে কিছু নেই। এর বাইরে যেটাকে আমরা শিল্প বলি, শিল্প এগুলো একেবারেই বলা যাবে না, কেননা শিল্প করতে গেলে যে ধরনের পরিস্থিতি দরকার পশ্চিমবঙ্গে সেটা নেই। নতুন করে পশ্চিমবঙ্গে নতুন করে শিল্প তৈরি করার যে কাঠামো সেটা নেই, সে ধরনের সাপোর্ট সেটা নেই, যে ধরনের পলিটিক্যাল এক্সটর্শন যেখানে নানান ভাবে চলছে সেটা নেই, রাস্তাঘাট সেভাবে উন্নত হয়নি। সুতরাং ওই শিল্পটা আমি মনে করি না, শিল্পটা বোধহয় করার বাসনা রয়েছে। ভোটের আগে কিছু মানুষকে আমি কিছু দোকানপত্র প্লট দিয়ে দিলাম, দোকান ইত্যাদি ভোটে দিয়ে দিলাম, তাতে কিছু মানুষের ভোট পাওয়া যাবে, তারা ওখানে তেলে বাজার করবে বা সামান্য জিনিসপত্র করবে। এটা যে নতুন শিল্প উন্নয়নের দিক উন্নয়ন করতে, তা কিন্তু নয়। আবার সেই 10 বছরের শেষে যদি আমার শিল্প করার বাসনা এসে জাগে, তাও আবার এরকম ছোটখাটো তেলেবাজারের মাধ্যম দিয়ে, তাহলে বোঝাই যাচ্ছে সরকারের গোড়াতেও দিশা ছিল না, আর যাবার আগেও দিশা নেই। অরূপদা, একদম শেষ প্রশ্ন। আজকে বেশ কিছু সংবাদ মাধ্যম সিঙ্গুরে গেছিল এবং আমরা দেখছিলাম, বিশেষ করে যারা ইলেকট্রনিক মিডিয়া, সেখানে আমরা দেখছিলাম যে সিঙ্গুরের যে সমস্ত মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে সামিল হয়েছিলেন এবং অনিচ্ছুক কৃষক যারা ছিলেন, জমিদাতা যারা অনিচ্ছুক, তো সেই মানুষগুলো আজকে বলছেন যে আমরা ভুল করেছিলাম, আজকে যদি শিল্প হতো তাহলে হয়তো আমাদের এই অবস্থা হতো না। তাহলে আগামী দিনে কি হতে যাচ্ছে? বিপ্লব, আমার একটা শিল্প, সেটা সবাই চাই। শুভবাবু যেটা বলছিলেন, আমরা কি চাই না? সবাই চাই শিল্প হোক, আমাদের পরবর্তী জেনারেশন চাকরি পাক, কর্মসংস্থান হোক, এর মধ্যে তো কোনো অন্যায় নেই এই চাওয়ার মধ্যে। কিন্তু ভোটের 4 মাস আগে যদি আবার, এটা আমার কেন জানি মনে হয় এই ঘোষণাটা না হলেই হয়তো ঠিক ছিল। হঠাৎ শিল্পের এই ঘোষণা, বিশেষ করে সিঙ্গুর, যেহেতু সিঙ্গুরের মাটি খুব সেন্সিটিভ জায়গা, এই ঘোষণাটা, কারণ এই ইন্ডাস্ট্রিয়াল পার্কের কথা উনি হুগলিতে যখন গিয়েছিলেন প্রশাসনিক সভায়, মুখ্যমন্ত্রী তখনই বলেছিলেন। কিন্তু হঠাৎ করে ভোটের 4 মাস আগে যে করব, এটা বলাতে আমার মনে হয় সিঙ্গুরটা এবার বিরোধীদের যে চাপ, শাসককে অনেক তার চাপের সম্মুখীন হতে হবে। একদিকে সিপিএম, একদিকে বিজেপি। সিঙ্গুর ইস্যুটা যেভাবে তোলা হলো, আমার মনে হয় সেটা ভোটে খুব একটা প্লাস তৃণমূলের এবার অন্তত হবে না, যেই প্লাসটা হয়েছিল 2011 সালে। সিঙ্গুর ইস্যুটা এখন হয়তো অনুচ্চারিত থাকলেই শাসক দলের পক্ষে অনেক কাজের হতো। বিপ্লব, ঠিকই বলেছেন অরূপদা, রাজাদা এবং শুভময়দা। আমরা তিনজনের সাথেই আলোচনা করলাম যে 10 বছর বাদে আবার সিঙ্গুরের শিল্পের ঘোষণা হয়েছে, যদিও সেটা খুব বড় শিল্প নয়, সিঙ্গুরের শিল্প পার্ক। কিন্তু শিল্প পার্ক আমরা জানি, কিন্তু সেটা থেকে আদৌ কতটা সেখানকার মানুষ লাভবান হবেন আমরা জানি না। আগামী দিনে সেটা বলবে। তবে ভোটের ঠিক 4 মাস আগে এইটা কতটা তৃণমূলকে
তার পজিটিভ অর্থাৎ জায়গায় নিয়ে যাবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে আমরা চাই শিল্প হোক পশ্চিমবঙ্গে, যেমন কৃষি তেমন শিল্প দুটোই পাশাপাশি থাকুক। তো যেটা আমরা দেখলাম যে গত 10 বছরে আমরা সেটা কিন্তু কিছুই পাইনি। এই জায়গা থেকে আগামী দিনে আমরা চাই যে পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক তারা যেন এই পশ্চিমবঙ্গকে মানে শিল্পের যে জায়গাটা আমরা পিছিয়ে রয়েছি সেটা আরো দ্রুত, আমরা বলি গুজরাট, বাংলা গুজরাট হবে না, কিন্তু আমরা জানি না যে আমরা গুজরাটের মতো শিল্পে আবার পৌঁছতে পারবো কিনা। আগামী দিনে যে সরকার আসবে আমরা তাদের কাছে এটাই আমাদের আবেদন থাকবে যে অন্তত আর যাই হোক আমরা যেন শিল্পে আবার আমাদের সেই বাংলার গৌরব ফিরে পাই। আমরা ধন্যবাদ জানাচ্ছি রাজাদা, শুভময়দা এবং অরূপদা তিনজনকেই। আপনারা দেখুন বাংলা বলছে চ্যানেল। সবাই ভালো থাকবেন।